শুনছেন অজানা সত্যের ১৬২ নম্বর এপিসোড। সঙ্গে রয়েছে আমি রাজর্ষি। আজকের এপিসোডটা বড্ড স্পেশাল একটা এপিসোড, কারণ আজকে রয়েছে ঘোস্টলি কল রেকর্ডিং। আজকের এপিসোডটা অনেকটা বড় হবে, তাই তোমরা মনোযোগ দিয়ে আজকের এপিসোডটাকে শুনতে থাকো। আজ আমার সঙ্গে কলে রয়েছে সিঞ্জিনি। এই বছরের মার্চ মাসে তার সঙ্গে এবং তার পুরো পরিবারের সঙ্গে একটি ঘটনা ঘটেছে, যেই ঘটনাটা আপনারা টাইটেল দেখে বুঝতেই পারছেন এবং সে আমাদের সঙ্গে শেয়ার করেছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। বেশি কথা না বাড়িয়ে আমরা এপিসোডের দিকে এগোবো তার আগে সকলকে জানিয়ে দিই, আপনারাও যদি আমার সঙ্গে ফোন কলে থেকে ঘটনা শেয়ার করতে চান, তার জন্য আপনারা ডেসক্রিপশন বক্সটিকে ওপেন করতে পারেন এবং সেখানে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি পেয়ে যাবেন। আপনারা সেখানে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং তারপরে আপনারা আমার সঙ্গে ফোন কলে থেকে ঘটনা শেয়ার করতে পারেন। আর আপনারা যদি লিখে আমার সঙ্গে ঘটনা শেয়ার করতে চান, তার জন্য আপনারা মেল করতে পারেন অথবা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেই আপনারা ঘটনা পাঠিয়ে দিতে পারেন। আমাকে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। শুরু করছি আজকের কল রেকর্ডিং। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কেমন আছিস? হ্যাঁ, চলছে ভাই। তুই কেমন? এই আমারও চলে যাচ্ছে। আচ্ছা, মেন যেই কারণে তোকে ফোনটা করা, বল। যেটা হচ্ছে কয়েকদিন আগে আমাদের যখন দেখা হয়েছিল, আমরা তো বন্ধুরা একসঙ্গে বসেছিলাম, তো সেখানে কথা বলতে বলতে যখন তোর টপিকটা ওঠে, তো তুই তোর বাবাকে নিয়ে একটা ঘটনা আমাদেরকে বলেছিলিস। খুব বড় করে, মানে ভালো করে গুছিয়ে তখন তো বলতে পারিসনি, আর পুরোটা বলতে পারিসনি কারণ হাতে সময় কম ছিল, ট্রেন ধরতে হতো। আর ঘটনাটা বেসিক্যালি তোর মায়ের সঙ্গে ঘটেছে। তো তো আমি চাই এই ঘটনাটা তুই আমার চ্যানেলের অডিয়েন্সদের সঙ্গে শেয়ার কর, যার কারণেই তোকে আজকে কলে নেওয়া। আর আশা করছি গুছিয়ে বলতে পারবি, আর একটু ভালো করে বলিস যাতে তারা বুঝতে পারে, তাহলে তারাও খুশি হবে তোর ঘটনাটা শোনার পর। ঠিক আছে? হ্যাঁ, একটু একদম একদম। একটু বল। আচ্ছা, দেখ, তুই তো জানিসই, তোকে তো বলেছিলাম ঘটনাটা, হুম। যে আমি যখন মানে সবে সবে অ্যাডমিশন নিই কলেজে, তারপরেই আমার বাবা মারা যান। ওই টাইমে কত- 2023-এর 30শে অগস্ট আমার বাবা মারা যান। আচ্ছা। তো যে ঘটনাটা ঘটেছিল সেটা আগে বলি তোকে। হুম। যে উনি সবার আগে ঘুম থেকে উঠে পড়তেন বাড়িতে, সকলের আগে। মোটামুটি ভাবে 4:30-5টা ভোরবেলা এই সময় উনি উঠে পড়তেন। হুম। তো উঠে বাড়ির সমস্ত কাজবাজ মোটামুটি সেরে রাখতো, যাতে মায়ের একটু হেল্প হয়। যে ধর, অনেক বড় বাড়ি আমাদের, অনেক বড় ব্যালকনি, আর রোডের ওপর বাড়ি। তো প্রচন্ড মানে ধুলো বালি হতো, যার জন্য হচ্ছে গিয়ে 2-3 বার করে আমাদের বাড়ি ঝাড় দিতে হতো। তো সকালবেলা ঘুম থেকে উঠে ওই ঘর ঝাড় দেওয়া, ওই সমস্ত কাজগুলো বাবা করতো, করে ওগুলো রেখে দিত। তারপর ওই মা ঘুম থেকে উঠলে সবজি কাটা, সকালের তরকারির জন্য, ব্রেকফাস্টের তরকারির জন্য সবজি টবজি কাটা, এই সমস্ত কেটে দিয়ে তারপর কাজে বেরোতো। এরকম ছিল আমার বাবা। তো সকালবেলা ঘুম থেকে, সেদিনকেও অ্যাজ ইউজুয়াল সকালবেলা ঘুম থেকে উঠেছে ওই ভোরবেলা 4:30-5টা নাগাদ। সেদিনকে যে ঘটনাটা ঘটেছিল, মানে ওই সময় মারাত্মক গরম ছিল আগের বছর, যার জন্য আমি আর দিদি নিচের ঘরে শুয়েছিলাম। মা আর বাবা উপরের ঘরে ছিল। তো আমরা কিছু জানতাম না, আমরা কিছুই বুঝতেই পারিনি। আগের দিন রাত্রিবেলাও মানে এরকম কোনো ঘটনা যে পরের দিন ঘটতে পারে, এর কোনো আঁচও পাইনি আমরা। মানে আগের দিন সন্ধেবেলা বাবা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলেন। যে তারপর ইভেন এটাও হয়েছে, এটাও তোকে বলি, যে আগের দিন রাত্রিবেলা কিছু মাছের ঝোল সামথিং কিছু একটা হয়েছিল, আমার ঠিক করে মনে নেই কি রান্না হয়েছিল, চিংড়ি মাছের ঝোল সামথিং কিছু একটা হয়েছিল।
তো মানে রাত্রিবেলা উনি মানে সবাইকে খাইয়ে পর্যন্ত দিয়েছেন, আমাকে, দিদিকে, আমার কাকার মেয়েকে প্রচন্ড ভালোবাসতেন, আমার কাকার মেয়েকে, সবাইকে। তো আমরা কিছু বুঝতেও পারিনি বা কোনো রকম অসুস্থতার কথা বলেওনি আগের দিন রাতে। অ্যাজ ইউজুয়াল যেরকম গ্যাসের ওষুধ খেত বা প্রেশারের ওষুধ খেত, খেয়ে ঘুমিয়ে পড়েছিল। তো তোকে তো বললাম যে আমি আর দিদি সেদিনকে নিচের ঘরে শুয়েছিলাম, তো আমরা কিছু জানতামও না যে রাত্রিবেলা শরীর খারাপ লাগছিল বা কিছু, বা মাকেও কিছু বলেনি। মায়ের থেকেও পরবর্তীকালে জানতে পারিনি যে মাকে কিছু বলেছে বলে। আচ্ছা। এবার সেদিনকে সকালবেলা এরকম ঘুম থেকে উঠে বাথরুমে গেছিল, মানে যতদূর জানতে পারি যে বাথরুমে গেছিল। এবার তারপর বাথরুম থেকে বেরিয়ে চা বানিয়ে খেয়েছে। এবার আমাদের বাড়ির উল্টো দিকে একটা কালী মন্দির আছে। তো বাবা কি করতো, ওই চা খেতে খেতে ওই বারান্দাটাতে হাঁটতো, পায়চারি করতো। আর বাবার যে মাস্টার মশাই, মানে একদম ছোটবেলা থেকে চেনে আর কি, মানে ছোটবেলা একদম বাচ্চা বয়স থেকে পড়াতো। তো উনি আমাদের মন্দিরে এসে বসে থাকেন ওই ভোরবেলার দিকে। উনি চাবি চাইতে আসেন, মন্দিরের চাবিটা যেহেতু আমাদের বাড়িতেই থাকে। আচ্ছা। তো উনি চাবি চাইতে এসেছিলেন, তো তখন বাবার সাথে কথা ফথা হয়েছে। তারপর মন্দির খুলেছে, তখন বাবা ওখানে চা খেতে খেতে পাইচারি করছিল, তখনও কথা হয়েছে ওনার সাথে। তো উনিও তখন কিছু বুঝতে পারেননি যে বা কোনো রকম শরীর খারাপ লাগছে বা কিছু কিছু বলেনি, কিছু শেয়ার করেনি। তো তার কিছুক্ষণ পরে, মানে তোর ওই 6টা 6:30 নাগাদ, ওরকম সময় আমার কাকা কাকিমা উঠে পড়ে, ঘুম থেকে উঠে পড়ে। কারণ আমার বোন যেহেতু স্কুলে যায়, ওর কেন্দ্রীয় বিদ্যালয় স্কুল, তো ওকে পলতা অব্দি যেতে হয়। এবার আমাদের বাড়ি থেকে 3টে স্টেশন পেরিয়ে তারপর পলতা, যার জন্য অনেকটা ট্রাভেল করতে হয়, ওদের তাড়াতাড়ি উঠতে হয় মোটামুটি। তো ওরকম 6টা 6:30 সময় ঘুম থেকে উঠেছে। তো কাকু দেখেছে যে, কাকু হঠাৎ করেই ঘুম থেকে উঠে দেখেছে যে বাথরুম থেকে একটা আওয়াজ আসছে। তো প্রথমে তো কাকু পাজলড হয়ে গেছে, প্রথমে বাথরুমটা কি বাড়িতে? তো হ্যাঁ অবশ্যই বাইরে ওই মন্দিরের ওখানে? না না, আচ্ছা, বাড়ির ভেতর, বাড়ির ভেতর। তো ওখানে আওয়াজ পেয়েছে। তো তখন কাকু অতটা, মানে প্রথমে অতটা মানে খেয়াল করেনি ব্যাপারটা, কতটা পাত্তা দেয়নি, মানে ভেবেছে এমনি হয়তো সবে সবে ঘুম থেকে উঠেছে, ঠিক বুঝতে পারেনি, হয়তো ভুল শুনেছে। তো তারপর যখন মোটামুটি 5-10 মিনিট হয়ে গেছে, দেখছে বাথরুমে লাইট জ্বালানো, ভেতর থেকে দরজা ছিটকিনি দেওয়া। তখন কাকু ডেকেছে যে, দাদা ভাই তুই কি ভেতরে? তখন দেখছি ভেতর থেকে কোনো সাড়া আসে না, শুধু একটা গু গু করে আওয়াজ হচ্ছে মুখ দিয়ে ভেতর থেকে। আচ্ছা। তখন এবার দুজনেরই বয়স হয়ে গেছে, এটাও বুঝতে হবে। এবার কাকুর কোমরে ব্যথা, সেই নিয়ে হচ্ছে কোনো রকম ভাবে দরজার ছিটকিনিটাকে ভেঙে দরজাটাকে কেটে ভেতরে ঢুকেছে। ভেতরে ঢুকে দেখে যে বাবা পড়ে আছে, পটি করতে গেছিল, সেখান থেকে পড়ে গেছে উল্টে, ওই উপরটা থেকে সিঁড়ি আছে একটা আমাদের ওখানে, সিঁড়িটা থেকে নিচে পড়ে গেছে, পড়ে দরজার মধ্যে হেলান দিয়ে শুয়ে আছে, আর সেন্সলেস, কোনো সেন্স নেই, মুখ দিয়ে আওয়াজ হচ্ছে। আচ্ছা। তো ওই দেখে তারপর তুলেছে ধরাধরি করে, মানে অনেক কষ্টে তুলে ঘরে এনেছে। তো ঘরে আনার পর তারপর আমাদেরকে ডাকা হয়েছে, কাকিমা ডাকলো যে তোরা ঘুম থেকে ওঠ। তো তখন আমরা উপরে এসেছি, তার আগে পর্যন্ত আমরা জানতাম না কিছু, আমি আর দিদি। তো তারপর ঘরে এসে বেশ কয়েকবার বমি করেছে, মানে প্রচন্ড শরীর খারাপ লাগছিল, বমি করেছে 14 বার, সেন্সলেস হয়ে যাচ্ছে, এরকম অবস্থা হয়েছিল। তো তারপর সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকা হয়, অ্যাম্বুলেন্স ডেকে তারপর আমরা এখানে হসপিটালে নিয়ে যাই, সাগর দত্ত হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। তো তখন মানে কি বলবো, তখন হচ্ছে গিয়ে তোর প্রথমে তো ভর্তি যখন নেওয়া হয় তখন 2-3টে ইঞ্জেকশন পুশ করা হয়েছিল। তো তারপর আমাদের বলা হয়েছিল যে আস্তে আস্তে হয়তো ইমপ্রুভ হয়ে যাবে, তখনও কিছু হয়তো বুঝতে পারেনি ডাক্তাররা, হবে কিছু একটা। তো তারপর নিয়ে যাওয়া হয় 3 তলায়। তখন ওরকম ভাবে মানে অবস্থা খুব একটা ভালো ছিল না, বারবার সেন্সলেস হয়ে যাচ্ছিল,
এরকম হচ্ছিল। হুম এবার তো তারপর নিয়ে যাওয়ার পরে একটা স্ট্রং ডোজের কোনো একটা ইঞ্জেকশন দেয়। মানে ডাক্তার বলেই দিয়েছিল আর কি, যে এটাতে যদি কাজ হয় তাহলে ঠিক আছে, না হলে কোনো ইয়ে নেই, কোনো উপায় নেই আর। আচ্ছা, তো ওই ইঞ্জেকশনটা দেওয়ার পর মানে তার কয়েক সেকেন্ড এর মধ্যেই উনি মারা যান। মানে ইঞ্জেকশন, ইঞ্জেকশনটা পুশ করার কয়েক সেকেন্ডের পর। মানে ইঞ্জেকশনটা নিতে পারেনি নাকি? ইঞ্জেকশনটা নিতে পারেনি। আচ্ছা। মানে আগে ইঞ্জেকশনগুলো যদিও বা নিতে পেরেছে, হুম, এই মানে লাস্টের ইঞ্জেকশনটা দেওয়া হয়েছিল, ইঞ্জেকশনটা নিতে পারেনি। এটা মনে হয় বেশি ডোজের ছিল। হ্যাঁ, একটু বেশি স্ট্রং ছিল। হুম, তখন হয়তো মনে হয় সেই ফেজটা আসেনি যে ওই ইঞ্জেকশনটা দরকার, ডাক্তার হয়তো আগে দিয়ে দিয়েছে নাকি? দেখ, এরকম তো কিছু শুনিনি, কিন্তু অবস্থা ভালো ছিল না, মানে চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল আচ্ছা। যে খুব একটা ভালো কন্ডিশন তো নয়। হুম হুম, বুঝতে আর পারছি। যে হসপিটালে নিয়ে যাওয়া গেছিল সেটা নাম করা হসপিটাল, সেখানে এরকম কাজ আশা করছি করবে না। আচ্ছা। আর ডাক্তার আমাদের চেনা জানা ছিল। ও, হুম। দেন? তো এই তো, হ্যাঁ এই তো গেল কিভাবে মারা গেছেন উনি সেটার ঘটনা। তো পরবর্তীকালে আমরা যেটা জানতে পারি ডাক্তারের থেকে, যে ওইটুকুনি টাইমের মধ্যে মানে সকালবেলা তোর 6টার সময় থেকে হয়েছে, আর উনি মারা গেছেন 9:30 নাগাদ, 9টার সময়, সরি 9:30 না, 9টার সময়। মানে ওই 2 ঘন্টার মধ্যে 3বার হার্ট অ্যাটাক হয়েছে, একবার সেরিব্রাল অ্যাটাক হয়েছে। লাস্টের যে অ্যাটাকটা হয়েছে ওটা সেরিব্রাল অ্যাটাক ছিল, যার জন্য নিতে পারিনি। 3বার হার্ট অ্যাটাক আর একবার লাস্টেরটা সেরিব্রাল অ্যাটাক হয়েছে। মানে এই 3টে হার্ট অ্যাটাকটা কি মানে আগের ইঞ্জেকশন নেওয়ার সময়গুলোতে হয়েছিল নাকি? না, তার আগে হয়ে গেছিল। মানে তারই আগে হয়ে গেছিল, মানে কেউ হ্যাঁ। বুঝতেই পারেনি? না, আর লাস্টের অ্যাটাকটা সেরিব্রাল অ্যাটাক হয়ে গেছে। মানে আমাদেরকে ডাক্তার এটাই বলেছে, আমরা এতটাই জানি যে লাস্টের অ্যাটাকটা সেরিব্রাল অ্যাটাক ছিল। আচ্ছা। তো মানে এটা তো গেল উনি কিভাবে মারা গেছেন তার ঘটনা। তো দেখ, বাবা মারা যাওয়ার পর ওই সবাই বলে না যে 1 বছর হয়তো ওনারা বাড়িতে থাকেন বা মায়া ত্যাগ করতে পারেন না, হুম এই ধরনের কথাবার্তা। হুম সত্যি কথা বলতে আমার সাথে কোনোদিনও এরকম ঘটনা ঘটেনি। হুম মানে আমি বিশ্বাস করতাম না, সত্যি কথা বলতে, যে মানে বলে না, মারা যাওয়ার পর অনেকে ভয় পায়, হুম। হয়তো মনে হয় যে যিনি মারা গেছেন তিনি হয়তো আশেপাশেই কোথাও আছেন, অনুভব করতে পারেন কিছু একটা। মানে মারা যাওয়ার মানে সবাই তো তাই বলে যে মারা যাওয়ার প্রথম 14 দিন পর যে শ্রাদ্ধটা হয় হুম তার আগে পর্যন্ত নাকি যিনি মারা গেছেন তার আত্মা নাকি চারিপাশে ঘোরাফেরা করে। ঘোরাফেরা করে, ঠিক আছে? হ্যাঁ। অনেকজনকে নাকি দেখাও দেয়, হুম মানে যাদেরকে খুব ভালোবাসে, যাদেরকে ছেড়ে যেতে চায় না, কারণ ততদিন মানে একটা আত্মাকে মানে এই পৃথিবী ত্যাগ করার আগে মানে যেহেতু ওরা ত্যাগ করতে চলেছে, তো ওদেরকে না এই অনেক মানুষেরা যেহেতু ভালোবাসে যখন তারা মারা যায়, তো সেই মায়াটা টানে যার কারণে যেতে চায় না। হ্যাঁ এটা আমিও শুনেছি, আর আমার কাছে যারা যারা ঘটনা আমাকে সেন্ড করে তাদের ঘটনা থেকেও জানতে পেরেছি। হুম। এবার তোরটাই কি হয়েছে বল? দেখ, ওই 14 দিনের মধ্যে আমাদের বাড়িতে কিছু ঘটেনি। আচ্ছা। মানে কেউ ভয় পাওয়া বা কোনো কারণে কিছু ফিল করা, কোনো নেগেটিভ এনার্জি ফিল করা, আচ্ছা। এই ধরনের কোনো ঘটনা আমাদের বাড়িতে ঘটেনি ওকে। এই 14 দিনের মাথায়। হুম 14 দিনের মধ্যে কিচ্ছু ঘটেনি। হুম তো তারপর থেকে ঘটনাটা শুরু হয় যে আহ, আমি মাঝে মাঝে একটু স্বপ্ন দেখতাম। মানে আমি স্বপ্ন দেখতাম ইন দা সেন্স, এরকম আমি কখনোই দেখতাম না যে বাবা বেঁচে আছেন। আমি যেরকম টাইপের স্বপ্ন দেখতাম সেটা হচ্ছে যে বাবা মারা গেছেন, হুম। কিন্তু উনি আবার বেঁচে উঠেছেন একই শরীর নিয়ে, একই শরীরে। মানে আমরা শুনতে পাই না পুনর্জন্মের কথা, যে একজন হয়তো মারা গেছেন, তিনি আবার অন্য একটা শরীর নিয়ে সেই আত্মাটা হয়তো জীবিত হয়, এরকম শোনা যায় না? কিন্তু আমি এই ধরনের কোনো রকম স্বপ্ন দেখতাম না।
আমি স্বপ্ন দেখতাম যে বাবা মারা গেছেন হুম। এবং তিনি আবার একই রূপে ফিরে এসেছেন। আর এইসব স্বপ্ন দেখে আমি মারাত্মক ভয় পেতাম। মানে প্রচন্ড ভয় পেয়েছিলাম কয়েকবার। আর এটা এরকম না যে মানে ১-২ বার দেখেছি। এটা আমি বেশ কয়েকবার দেখেছি এরকম টাইপের স্বপ্ন। তো এটা হতে পারে, এটা হয়তো আমার মনের ভুল। আমি হয়তো বেশি ভাবতাম, বেশি ভালোবাসতাম, তার জন্য হয়তো এই ধরনের স্বপ্ন দেখতাম। আমার সাবকনসিয়াস মাইন্ড হয়তো চাইতো যে উনি আবার ফিরে আসুক। তার জন্য হয়তো এগুলো ফ্ল্যাশব্যাক দিত, যার জন্য এই ধরনের স্বপ্নগুলো দেখতাম। হুম। তো এইটা নিয়ে আমার কোনো ইয়ে নেই যে এই ধরনের স্বপ্ন আমি দেখেছি। আচ্ছা। আমার তখনও মানে এরকম না যে আমি কিছু ফিল করেছি বা আমি কোনো কারণে ভয় পেয়েছি। অনেক সময়তেই বাড়িতে একা থাকি, তুই তো জানিসই। হ্যাঁ, হ্যাঁ। যে অনেক সময়তে আমার টিউশনস থাকে, তো ওগুলো করিয়ে এসে বাড়িতে অনেক সময় মা, দিদি বা কাকিমা কেউ হয়তো বেরোয়, তো আমাকে বাড়িতে একাই থাকতে হয়, এত বড় বাড়িতে। এরকম না যে আমি বাবা মারা যাওয়ার পর কোনোদিনও মানে বাড়িতে ভয় পেয়েছি বা কিছু ফিল করতে পেরেছি। এই ধরনের কোনো ঘটনা আমার সাথে ঘটেনি। আচ্ছা। হ্যাঁ, তো মেন যে ঘটনাটা শুরু হয়, আসল ঘটনাটা, সেটা হচ্ছে তোর ২০২৪-এ, মানে এই বছর। হুম। আম এই বছর মোটামুটি ভাবে তোর মার্চ মাস নাগাদ, মানে আগের মাসে, আচ্ছা। মার্চ মাস নাগাদ হচ্ছে গিয়ে হঠাৎ করে বাড়িতে আমার মা আর কাকিমা, এরা দুজন কোনো কোনো কারণে ভয় পেতে শুরু করে। এই মার্চে? এই সামনের মার্চে? হ্যাঁ, সামনে বলছি, পেছনের মার্চে? হ্যাঁ, যে মার্চ মাসটা গেল। তাহলে তো রিসেন্ট ঘটনা। একদম রিসেন্ট ঘটনা। ফেব্রুয়ারি মার্চ নাগাদ, মানে ফেব্রুয়ারির লাস্টের দিক মোটামুটি তুই ধরতে পারিস। ওরকম সময় থেকে আমার কাকিমা আর মা হঠাৎ করে কিছু কিছু বিষয় নিয়ে ভয় পাওয়া শুরু করে। আচ্ছা। তো বেসিক্যালি যে ঘটনাটা ঘটেছিল যে মানে আমার কাকিমা একটুখানি না মানে মানে এই জিনিসগুলো একটু, মানে কি বলবো, একটুখানি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এই সমস্ত জিনিসপত্র নিয়ে একটু ভয় পায়, একটু মানে এই সমস্ত ব্যাপারগুলো। আচ্ছা। তো যার জন্য কিছুদিন আগে আমাদের অনেক বড় বাগান আছে, হুম। মানে প্রচুর বড় বাগান, মানে ঘন জঙ্গল টাইপের আর কি ব্যাপারটা বাড়ির পাশে। তো আচ্ছা। ওইখানে হ্যাঁ, রাত্রিবেলা শোয়ার সময় কোনোভাবে বিড়ালের আওয়াজ, অনেক জোরে কান্নার আওয়াজ, এরকম সামথিং কিছু একটা কাকিমা শুনতে পেয়েছিল। মানে কান্নার আওয়াজ বলতে কোনো মানুষের বা? বিড়ালের কান্নার আওয়াজ। আচ্ছা। তো কাকিমার ভাষায়, মানে কাকিমা যেটা বলেছে আমাদের, সেটা হচ্ছে যে বিড়ালটা কেঁদেছে বাগানে, কিন্তু কাকিমার এরকমই মনে হয়েছে যেন কাকিমা খাটে শুয়ে আছে, খাটের ওপরে বসেই যেন বিড়ালটা চিৎকার করলো কোনোভাবে, আচ্ছা। এরকম কিছু একটা ফিল করেছে। আচ্ছা। তো ওইটাতে প্রথম কাকিমার ভয় লাগে। তো কাকিমা তখন আমাদেরকে কিছু বলেনি, আচ্ছা। আমাদেরকে তখনো পর্যন্ত কিছু বলেনি। হুম। তো তারপরে তো এই ঘটনাটা মিটে যায় যে কাকিমা আস্তে আস্তে ভয়, মানে তারপর ভয় পায়নি আর। রিসেন্ট মোস্ট যে ঘটনাটা, সেটা হচ্ছে আমার মাকে নিয়ে। আমার মা রিসেন্টলি প্রচন্ড ভয় পেয়েছে একটা ঘটনা নিয়ে। মানে তারপর থেকে আমাদের বাড়িতে যেই পিসি কাজ করে, সেই পিসি এরকম অনেক ঘটনা বলেছে যেগুলো ওর সাথে ঘটেছে আমাদের বাড়িতে এসে, স্পেশালি কি ঘটেছিল? মায়ের সাথে। আচ্ছা। মায়ের সাথে কি ঘটেছিল সেটা বলছি। ব্যাপারটা হচ্ছে যে ওই যে তোকে বললাম যে বেশি গরম যখন পড়ে যায়, হুম। আমি আর দিদি নিচের ঘরে শুই রাত্রিবেলাটা। হুম। আর আমার তো খরগোশ আছে দুটো, তুই জানিস, গুলুবিনি। হ্যাঁ। ওরা দুজন পাশের ঘরে শোয়। ওরা দুজন পাশের ঘরে থাকে আর মা বড় ঘরটাতে থাকে। আমাদের দুটো ঘর না লাগোয়া, মানে একটা বড় ঘর, হুম। তার পাশে একটা ছোট ঘর, আর দুটো ঘরের মাঝখানে একটা দরজা আছে, আচ্ছা। মানে দুটো ঘর লাগানো। বুঝতে তো পেরেছি। এই যে ছোট ঘরটা, এটাতে আমার বম্মা থাকতেন। উনি অসুস্থ ছিলেন বলে এরকম সিস্টেম করা হয়েছিল, যাতে মানে ওনাকে দেখাশোনা করা যায় ইজিলি একটা ঘর থেকে একটা। আচ্ছা। তো এই ছোট ঘরটাতে গুলুমিনি থাকে এখন। হুম। হুম। আর এই পাশের ঘরে আমরা শুই, ওটা মা বাবার ঘর। হুম। তো ওখানে মা মানে আমি, মা, দিদিয়া শুতাম বাবা মারা যাওয়ার পর আর কি। বাবা মারা যাওয়ার আগে আমি আর দিদিয়া ছোট ঘরটাতে শুতাম গুলুমিনির সাথে।
তবে বাবা মারা যাওয়ার পর সবাই বলতো যে মাকে একা ছাড়িস না, বা 1 বছর সাবধানে রাখ। তার জন্য আমরা 3জন একসাথে শুতাম। হুম তো আমরা ও ঘরে শুতাম, আর গুলিমি নিয়ে ঘরে শুতো, মাঝখানের দরজা খোলা থাকতো। হুম এবার ঘটনাটা ঘটেছে যে প্রচন্ড গরম পড়েছিল, ফেব্রুয়ারি মাস নাগাদ, জানিসই। হ্যাঁ তো আমরা ফেব্রুয়ারি মার্চ নাগাদ, তা আমরা চলে গিয়ে, এটা হয়েছে মার্চ মাসে। এই ঘটনাটা, মায়ের সাথে যে ঘটনাটা ঘটেছে, এটা হয়েছে মার্চ মাসে। হুম আমার এক্সাক্ট ডেটটা মনে নেই, তবে 11-15 এর মাঝামাঝি হবে। আচ্ছা হুম। এবার যেটা ঘটেছে সেটা হচ্ছে, মা সেদিনকে শুয়েছিলেন ওপরের ঘরে, হুম আর আমি আর দিদিয়া ছিলাম নিচের ঘরে। তো মাই বলেছিল, মাকে অনেকবার বলেছিলাম আমরা, চলো তুমি নিচের ঘরে গিয়ে শো। তো মা বলেছিল যে না, আমার নিচের ঘরে খুব একটা ঘুম আসে না, তো তোরা যা, আমার কোনো অসুবিধা নেই। আমি তো এমনিও একা শোয়ার অভ্যেস আছে, তো আমার কোনো চাপ নেই, আমি একা শুচ্ছি, কোনো অসুবিধা নেই। তো মায়ের কথা মতো, সেই মতো হচ্ছে গিয়ে মা উপরের ঘরে একা শুয়েছিল, আর আমি আর দিদি নিচের ঘরে চলে গেছিলাম। হুম আর মাঝের দরজা খোলা ছিল, যেহেতু গুলুমিনি থাকে তো মা ওদেরকে একা ছাড়ে না। হুম মা গুলুমিনিকে কখনো একা ছাড়ে না, মানে বলে যে ছোট্ট ছোট্ট প্রাণী কি হবে, কখন যদি বিড়াল টেরাল ওঠে, বা জানলা খোলা থাকে, আর কিছু যদি হলো তখন যাতে মা দেখতে পারে। তো হ্যাঁ, যার জন্য মাঝের দরজা খোলা থাকে। আর তাছাড়া সকালবেলা ওরা ও ঘরে যায়, ওরা প্রচন্ড অত্যাচার করে মাকে, মায়ের ঘাড়ের ওপর উঠে উঠে আদর খায়, এই সমস্ত করতে থাকে। যার জন্য মা প্রচন্ড পছন্দ করে এগুলো, যে একটু আদর করব, একটু চটকাবো, এই ধরনের। তো যার জন্য মা দরজা খুলে রাখে, মাঝের দরজাটা খোলা রাখা থাকে আমাদের, যে ওরা যাতে সকালবেলা যায় ও ঘরে গিয়ে যাতে মায়ের কাছে থাকতে পারে। হুম তো সেদিনকেও সেম ঘটনাই ঘটেছে। এবার আমাদের ছোট ঘরটা, মানে গোলুমিনিদের ঘরটা, দরজা জানলা খোলা ছিল, সমস্ত কিছু, জানলাও খোলা ছিল। জানলাটা আমরা খুলেই শুই রাখি, এত গরমের মধ্যে জানলাটা বন্ধ করি না, যে একটু হাওয়া পাস হবে। জানলা খোলা ছিল, মায়ের ও ঘরেরও জানলাগুলো খোলা ছিল। এবার এখানে একটা কথা বলার, যে আমার বাবা একটু মানে আহ একটু পুরোনো দিনের মানুষ ছিলেন আর কি। মানে এই যে দেখবি পুরোনো দিনের মানুষরা বলে না যে জানলা খুলে শোবে না স্ট্রিক্ট রাত্রিবেলা, হ্যাঁ একটু স্ট্রিক্ট ছিলেন, হুম যে জানলা খুলে শোয়া যাবে না, দরজা খুলে শোয়া যাবে না। আর উনি বলতেন, তার কারণও ছিল, কারণ আমাদের জানলাটা থেকে পুরো হচ্ছে তোর রাস্তা দেখা যায়, যেহেতু পুরো মেন রোডের ওপর বাড়ি, হুম তো পুরোই রাস্তা দেখা যায় আমাদের এই ওই ঘরের যে জানলাটা, ওটা থেকে। যার জন্য মানে উনি পছন্দ করতেন না, মানে বারবার মানে বারণ করতো, আমাকে আর দিদিয়াকেও বারণ করতো, যে জানলা খুলে শুস না, উল্টো দিকেই তো ফ্ল্যাট, বলা যায় না কে কখন কি করবে, শুস না, অন্য সময় তুই জানলা খুলে রাখ, জানলার পর্দা তুলে রাখ, কোনো অসুবিধা নেই, কিন্তু শোয়ার সময় ফেলে রাখিস পর্দাটা, এমনিতেও হাওয়া ঢুকবে। হুম হ্যাঁ, তো এরকম মানে পছন্দ করতো না জানলা দরজা খুলে শোয়া বা কিছু। তো কি হয়েছে সেদিনকে, হঠাৎ করেই রাত্রিবেলা, মানে মা শুয়ে পড়েছে, আমরাও নিচে চলে গেছি, আমরা মোটামুটি তোর 11:30-12টা নাগাদ নিচে চলে গেছি। আর মাদের খেতে একটু দেরি হয়, আমাদের পর মা, কাকিমা, কাকু 3জন খেতে বসে। তো যার জন্য ওরা একটু দেরিতে শুতে গেছে, মানে তোর আমরা ধর 12টা নাগাদ শুয়ে পড়েছি, ওরা ধর শুতে 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 1টা বেজে গেছে। এবার ততক্ষণে তো আমরা নিচের ঘরে শুয়ে পড়েছি, আমরা ঘুমিয়েও পড়েছিলাম মনে হয়, যতদূর আমার মনে পড়ছে সেদিনকে আমরা ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি রাতে। আর আমি আর দিদিয়া গল্প টল্প করেছি, যা হয় ভাই বোনরা একসাথে থাকলে, হুম একটু ছ্যাবলামো ফাজলামো এই সমস্ত হয়েছে। লুডোও খেলছিলাম সেদিনকে রাতে, এটাও মনে আছে, মাও খেলেছে। তো তারপর ঘুমিয়ে পড়েছি আমরা। তো মা শুয়ে পড়েছে। আহ এবার হঠাৎ করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আমরা কিছু মানে আমাদের হুঁশও ছিল না যে কি হচ্ছে কি না, নিচের ঘরটা পুরোই অন্ধকার, মানে ড্রিম লাইট বলে না, ড্রিম লাইটও নেই। তো আমরা ঘুমিয়ে পড়েছি, আর নিচের ঘরে মারাত্মক ভালো ঘুম হতো, কারণ মানে ওই ঘরটা কিরম বলতো, মানে প্রচন্ড প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, মানে ওখানে ওখানে একবার যদি কেউ ঘুমিয়ে পড়ে, তার কানের সামনে যদি কেউ কাঁসর ঘন্টা বাজায়, তাহলে তার ঘুম ভাঙবে। প্রচন্ড আরামদায়ক এই ঘরটা। হুম তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম, মানে কোনো হুঁশ ছিল না আর কি, যে রাতে মানে উপরে আওয়াজ হয়েছে বা কিছু, মা ডেকেছে বা চিৎকার করেছে, কিছুই জানি না।
ঠিক আছে? হুম। তো হঠাৎ করে তখন তোর ঠিক ভোর কটা বাজবে, 4:45, 4:30, 4:45 নাগাদ হঠাৎ করে দরজার মধ্যে খটখট খটখট শব্দ। এবার প্রথমে তো আমার ঘুমও ভাঙে। দিদিয়া প্রথমে ঘুম থেকে উঠে বলেছে, দেখ তো কে, আমার ভয় লাগছে, আমি দরজা খুলবো না। ফার্স্ট কথা হয়েছে আমাদের এটা, যে আমার ভয় লাগছে, আমি দরজা খুলবো না। এবার হ্যাঁ, এবার আমি মানে একটু, দিদিয়ারও কিন্তু সেম ভয়টা ছিল। হ্যাঁ, যে আমি দরজা খুলবো না, আমার ভয় লাগছে, তুই দেখ। এবার আমি একটুখানি ভূতের গল্প টল্প শুনি, হ্যাঁ। তুই তো জানিস একটুখানি বেশি এই সমস্ত বিষয় নিয়ে চর্চা টর্চা করতাম। এবার ওই সময় গেছে ভয়টা লেগে আমারও, ভোরবেলা 4:30-র সময় কে দরজায় খটখট আওয়াজ করবে। এবং এবার তখন আমিও ভয় পেয়ে গেছি, মানে আমি তখনও মানে রিয়েলাইজ করতে পারিনি ঘুমের চোখে যে কি হচ্ছে। আমি দরজাটা খুলিনি, আবার আওয়াজ। তখন শুনি মা বাইরে থেকে চিৎকার করছে যে তোরা দরজা খোল, দরকার আছে। এইটা শুনে মানে যে কোনো সাধারণ মানুষ কি করবে, যে দরকার আছে, দরজাটা আমার খুলে দেওয়া উচিত। আমি কি করেছি, কে বাইরে, সত্যিকারের বলো তুমি কে, আমি এই কথাটা বলেছি। মানে আমার এত ভয় লেগে গেছে ওই টাইমে, 4:30, 4:45, আমি আমার মায়ের গলা শুনছি, আমার বিশ্বাস হচ্ছে না যেটা সত্যি মা নাকি। হতে পারে হয়তো যে আমার মাইন্ডে হয়তো অন্য কিছু চলছিল তখন, যে অন্য কেউ দরজা ধাক্কাতে পারে এত ভোরবেলা, কেন চলছিল জানি না। তো স্বাভাবিক, এই ভয়টা হওয়াটা স্বাভাবিক। যখন 4:30-র দিকে যদি কেউ দরজা এখন ধাক্কা দেয়, যে স্বাভাবিকভাবেই ভয় তো লাগবেই। হ্যাঁ, আর দ্বিতীয়ত মানে সবে সবে মানে বুঝতেই পারছিস যে সবাই ভয় পাচ্ছে জিনিসগুলো। হ্যাঁ, এবার তোদের মনেও ভয় ধরে যাচ্ছে, দিদিয়ার মনেও ভয় ধরেছে। এটা হওয়াটা স্বাভাবিক। তারপরে হ্যাঁ। তো তারপর মা যখন আবার, মানে মা তখন প্রায় কেঁদেই ফেলেছে, দরজা ধাক্কায় ধাক্কায়, তো কবে থেকে কখন থেকে বলছি তোরা দরজা খোল, তোরা দরজা খুলবি না তো, দরজা খোল তাড়াতাড়ি, দরজা খোল। তারপর আমরা দরজা খুলেছি। এবার সবে দরজা ছিটকিনি খুলেছি আর মা পুরো কাঁদতে কাঁদতে হাউ হাউ করে ভেতরে ঢুকেছে ঘরে। আর তখন আমরা পাজলড হই, ভোরবেলা 4:30-র সময় এমন কি হতে পারে, এমন কি ঘটলো। আচ্ছা, মানে ভাবতে পারবি না, ওই রকম স্টেটে কোনোদিনও দেখিনি। মানে মানুষ হয়তো ভয় পেলে এরকমই হয়তো হয়ে যায়, তার হয়তো মানে সে হয়তো দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে যায়। সেদিনকে আমি এটা রিয়েলাইজ করেছি যে ভয়টা কিরকম ভাবে কাজ করে মানুষের মধ্যে। মানে ওই স্টেটে না, মানে কোনোদিনও দেখিনি ভাই মাকে। আমি জাস্ট দেখলাম যে মা পুরো ঝড়ের গতিতে ঘরে ঢুকলো, ঢুকে ওখানে দাঁড়িয়ে কাঁদতে শুরু করে দিয়েছে। মানে তার আর অন্য কোনো কথা বলার শক্তিটুকু নেই যে কি হয়েছে বলো। আমি তো সমানে জিজ্ঞাসা করছি কি হয়েছে বলো, কি হয়েছে বলো, এত ভোরবেলা কি হয়েছে। তার কথা বলার শক্তিটুকু নেই, সেও কাঁদছে হাবু। তো তারপর অনেক মানে একটু বসিয়ে জল টল খাওয়ানো হলো, ইয়ে করা হলো। তারপর মায়ের ফার্স্ট যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে তোর বাবা আমাকে নিতে এসেছিল, আমাকে ছেড়ে যাবে না, আমাকে নিয়ে যাবে। এই কথাটা শুনে দিদিয়া আর আমার একসাথে অবস্থা খারাপ হয়ে গেছে। মানে সেদিনকে মারাত্মক ভয় পেয়েছিলাম যে মানে এগুলো কি বলছে। কারণ স্বাভাবিক, কোনোদিনও নিজের সাথে ঘটেনি, বা যেটুকু বললাম কোনোদিনও আমি ফিল করতে পারিনি বা কিছু ভয় পাইনি। সেখানে হুট করে একটা মানুষ ভোরবেলা 4টের সময় দরজা খটখট করে যদি তোকে এসে এই কথাটা বলে যে তোর বাবা নিয়ে যাবে আমাকে, আমাকে থাকতে দেবে না এখানে একা, না সেটা শুনে ভাবছি একটা মানুষের কিরকম স্ট্রেস পড়ে মাথায়। তো যাই হোক, এরকম এসে বলেছে। তো প্রথমে না আমরা মানে অতটা ইয়ে করিনি ব্যাপারটাকে, যে শান্ত করতে হবে মাকে। তো প্রথমেই আমরা প্রথমে তখন দিদিয়া বলেছে যে তুমি এতটা ভয় পেও না, তুমি হয়তো স্বপ্ন দেখেছো, তুমি তো ভাবো বেশি বাবাকে নিয়ে, তার জন্য হয়তো তুমি স্বপ্ন দেখেছো, তুমি ভয় পেও না এই ব্যাপারটা নিয়ে। তো তখনও মা শান্ত হচ্ছে না, মানে এতটাই ভয় পেয়েছে, সে কেঁদেই যাচ্ছে সে। তারপর অনেক কষ্ট করে আমরা ওপরের তলাতে নিয়ে এসেছি। এবার ওপরের তলাতে এসেও ভয় পাচ্ছে, মানে ছাদের সিঁড়ির দিকে তাকাতে পারছে না,
বারান্দার দিকে তাকাতে পারছে না, এরকম। তো তখন ভোরবেলা আর কি করব, ভোরবেলা হচ্ছে গিয়ে তারপর কাকিমাকে ঘুম থেকে তুললাম যে কাকিমা এসো, একটু ওঠো, মা ভয় পেয়েছে, এরকম এরকম ব্যাপার। তো তখন কাকিমা বললো যে ঠিক আছে, কিন্তু কি ঘটেছে তুমি আমাকে বলবে কালকে, এখন তুমি ঘুমিয়ে পড়ো, যাও ঘরে যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। হুম। তো তোকে বললাম যে কাকিমা একটু এগুলো নিয়ে ভয় পায়, হ্যাঁ, কিন্তু মানে জন্যই মনে হয় আসতে চাইনি। হ্যাঁ, হুম। আর প্রচন্ড ঠাকুর দেবতা মানে কাকিমা। আচ্ছা। মা একটু পুজো আর্চা নিয়ে থাকে, ঠাকুর দেবতা মানে, হুম। ওই মন্দির টন্দির যাওয়া, পুজো দেওয়া, এগুলো করে। আচ্ছা। যার জন্য কাকিমা তখন বলেছে তোমাকে এখন কিচ্ছু বলতে হবে না, তুমি একটু শান্ত হও, শান্ত হয়ে ঘুমাও। তো সেদিনকে রাত্রিবেলা তো ঘুম হয়নি আমাদের, আমরা মোটামুটি তোর 6টার সময় ঘুমিয়েছি, অনেক কষ্টে। তো আবার ঘুম আসছিল না, মা তখনও কাঁদছিল। তো ঘুমিয়েছি আমরা আমাদের ঘরে এসে, মানে বড় ঘরটাতে এসে আমরা ঘুমিয়েছি। তো তারপর যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর তখন সব নর্মাল ছিল। তখন তখন আসল ঘটনাটা শুনলাম আমরা মায়ের মুখ থেকে, যে মানে আদতেই কি ঘটেছিল, মানে হুট করে এতটা ভয় পেলো কেন। রাত্রিবেলা কি মা তোদের সঙ্গে ছিল? না, রাত্রিবেলা মা আলাদা ঘরে ছিল। মানে- রাত্রিবেলা মা উপরের ঘরে ছিল, আমি আর দিদি আর নিচের ঘরে শুয়েছিলাম। না মানে এই ঘটনাটা ঘটার পর। ঘটনাটা ঘটার পর আমরা একসাথে ছিলাম। হ্যাঁ, ওটাই বলছি। হ্যাঁ। তারপরে? তারপর সকালবেলা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে তোর মা রাত্রিবেলা, তার আগের দিন আমার মা ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়, ঠিক আছে, নাহলে ঘুম হয় না। আচ্ছা। নার্ভের ওষুধ, ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়, নাহলে ঘুম হয় না। হুম। তো সেদিনকেও অ্যাজ ইউজুয়াল ঘুমের ওষুধ খেয়ে শুয়েছে। হুম। তো মা মা যেটা বলছে যে 2-2:30 অব্দি হচ্ছে গিয়ে মা ছটফট করছিল, ঘুম হচ্ছিল না, মানে গরম লাগছিল বা মশা কামড়াচ্ছিল, কিছু একটা সমস্যা হয়েছিল যার জন্য ঘুম হচ্ছিল না কোনো কারণে। হুম। ছটফট করছিল, এদিক ওদিক করছিল, এরকম করছিল, বুঝতে পারছিল না যে কি করবে, ঘুম আসছে না কেন। তো মা বলছে, তো মা ভেবেছে যে প্রচন্ড গরম লাগছে, তাহলে এতক্ষণ ধরে ঘুম আসছে না, আমার 2-2:30 বেজে গেছে, তখনও ঘুম আসছে না, আবার সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, কাজ আছে, আমার কাকার মেয়ে স্কুল যাবে, হুম। কাজ আছে সকালবেলা, আমারও পরের দিন কলেজ যাওয়ার ছিল, আমি যেতে পারিনি। তো এরকম হয়েছে। তো তখন মা ভেবেছে যে এত গরম লাগছে যখন, তাহলে একটা কাজ করি, জানলার বক্স জানলা আমাদের, ঠিক আছে, নর্মাল জানলা নয়, আর বক্স জানলার পাশেই আমাদের জঙ্গল, হুম। মানে ওই ঘরটা হচ্ছে গিয়ে পুরো তোর জঙ্গলের পাশে, যার জন্য মশাও বেশি হয়। আচ্ছা। তো মা ভেবেছে কি যে ঠিক আছে, যখন এত গরম লাগছে তখন তাহলে বক্স জানলার পর্দাটাকে তুলে শুই। তো মা কি করেছে, বক্স জানলার পর্দাটাকে গ্রিলের মধ্যে গুঁজে শুয়ে পড়েছে, দুটো দুটো দিকের জানলারই। আচ্ছা। একটা বক্স জানলা দিয়ে আমাদের রাস্তা দেখা যায়, আরেকটা দিয়ে খুব একটা দেখা যায় না, যার জন্য মা বাবা যখন শুতো তখন একদম খাটের পাশের যে বক্স জানলাটা, সেটার কোনোদিনও পর্দা তুলতো না, আচ্ছা। সেটার পর্দা সবসময় ফেলা থাকতো। আর তার পাশের যে বক্স জানলাটা, যেটা দিয়ে রাস্তা খুব একটা বেশি দেখা যায় না, হুম। সেটা পর্দা তোলা থাকতো অনেক সময়, তা বেশি গরম পড়লো বা কিছু, তখন এই পর্দাটা তোলা থাকতো। আচ্ছা। মা কি করেছে, দুটো পর্দা তুলে শুয়েছে, মানে তুলে ইন দ্য সেন্স গুঁজে দিয়েছে একেবারে গ্রিলের মধ্যে, মানে যাতে হাওয়াটা আসতে পারে। হ্যাঁ এমন ভাবেই গুঁজেছে যে কেউ যদি ওটাকে ম্যানুয়ালি, মানে নিজে থেকে যদি ওটাকে ওখান থেকে গোঁজাটা না খোলে, ওটা কোনোভাবেই পড়া সম্ভব নয়। আচ্ছা। মানে হাওয়ার দাপটে ওটা পড়বে না, সে মানে ঝড় বৃষ্টি সাইক্লোন যাই হয়ে যাক না কেন, হাওয়ার দাপটে ওটা পড়া পসিবল না কোনোভাবে। আচ্ছা। ঠিক আছে। তো এই 2-2:30 সময় এরকম ঘটনা ঘটেছে, মা ওটাকে তোর নর্মাল গুঁজে শুয়ে পড়েছে। তো তারপরেও মা এবার উল্টো পাশ ফিরে শুয়েছে মা। এবার আরো রাত হয়ে গেছে, 2:30-3:45 নাগাদ বাজে। ওই সময় মায়ের না হঠাৎ করে খুব গরম লাগছে, আচ্ছা। প্রচন্ড গরম লেগেছে। তার জন্য মা তখন পেছন ফিরেছে, আর তখন দেখেছে হুট করে যে জানলার, মানে একদম তোর আমাদের খাটের পাশেই যে বক্স জানলাটা, হুম। সেই বক্স জানলাটার পর্দাটা ফেলা। আচ্ছা।
কিন্তু মায়ের ভাষায় যে পর্দাটা আমি এমন ভাবেই গুঁজেছি যেটা কেউ যদি নিজে থেকে না ফেলে ওটা কোনোভাবে ফেলা পসিবল না। তাহলে পর্দাটা পড়লো কি করে? পর্দাটা কোনোভাবে তাহলে সম্ভব না ফেলা, না। সে যদি না ফেলে। হুম। আর একদম রোডের দিকে ওখান থেকে কেউ ফেলবেও না। ওখান থেকে মানে যদি আমি ভাবতাম যে বারান্দার দিকে আমাদের দরজা যে কাকু কাকিমা এসছে বা আমরা এসছি, আমার ভোরবেলা হয়ে গেছে, আমরা মানে ইয়েটা ফেলে পর্দাটা ফেলে দিয়ে গেছি, কিন্তু ওই সময় তো কেউ ছিল না। তার জঙ্গলের দিকে তো জানলা, ওটা তো ফেলা পসিবল না কারোর পক্ষে। হ্যাঁ। তো ওইটা দেখে প্রথমে ভয় পেয়েছে, মানে তখন অতটা মানে ব্যাপারটাকে পাত্তা দেয়নি, মানে পুলিশ দিয়েছে ঠিক আছে কি আর হবে, যে এরকম এরকম ব্যাপার পড়েছে কোনো কারণে। আমার মা চিরকালই মানে কোনোদিনই এই সমস্ত ব্যাপার অতটা পাত্তা দিত না, হুম। যে এরকম কিছু করতে পারে, ভয় পেতে পারি, বা কোনোদিনও মাদুলি টাদুলি নেওয়া এই সমস্ত বিশ্বাস টিশ্বাস করতো না। আচ্ছা। হ্যাঁ। তো এরকম তোর জানলার পর্দাটা প্রথমে পড়েছে, তখন অতটা খেয়াল করেনি, ভয় পেয়েছিল সামান্য। তারপর অনেক কষ্টে ঘুমিয়েছে, মানে ঘুম এসেছে। এরপর ওই তোর ওই যেই টাইমটা তোকে বললাম 4:15 ওই সময় হুট করে মায়ের কাছে ঘুমটা ভেঙে, মানে আধ ঘুম অবস্থা হয় না যে একটুখানি হয়তো তোর, হুম, বুঝতে পারছি। হ্যাঁ মানে ঘুম ঘুম ভাব রয়েছে কিন্তু ঘুমটা মানে আসছে না। হ্যাঁ একটু ঘুম ঘুম ভাব ছিল। হুম। ওই সময় মায়ের ভাষায় মা যেটা ফিল করেছে সেটা হচ্ছে যে মায়ের মনে হয়েছে মাকে কেউ ডাকলো, এবং মা সেটা পরিষ্কার বুঝতে পেরেছে। গায়ে হাত দিয়ে যখন তোকে কোনো চেনা মানুষ ডাকবে তখন তো তুই বুঝতে পারবি যেটা কার ডাকছে। হ্যাঁ। মায়ের হাতের মধ্যে, মানে হাতের মধ্যে তোর ট্যাপ করে ডেকেছে। আচ্ছা। হ্যাঁ। তো মা প্রথমেই বুঝতে পেরেছে যেটা কে হতে পারে। ডেকেছে, ডেকে বলেছে একটাই কথা বলেছে, যে আমি থাকতে পারছি না একা একা, তুমি আমার সাথে চলো। শুধু এটুকুনি কথা বলেছে। মানে মা শুনতে পেয়েছে জিনিসটা? মা শুনতে পেয়েছে, আচ্ছা। মা শুনতেও পেয়েছে, মা ফিলও করতে পেরেছে যে বাবা যেন গায়ে হাত দিয়ে ডাকলো যে তুমি চলো, আমি একা থাকতে পারছি না ওখানে। তখন মা বলেছে যে আমার মেয়েদের এখনো বিয়ে দেওয়া বাকি আছে, ওরা এখনো বড় হয়নি, ওদের ফিউচার আছে, হ্যাঁ। এরকম কিছু একটা বলেছে সামথিং। আমার ঠিক করে অ্যাকচুয়ালি কি নোট বলেছে আমার সেটা মনে নেই। আচ্ছা। আমি যতদূর শুনেছি মা বলেছে মেয়েদের এখনো বিয়ে দেওয়া বাকি আছে। হুম। তখন বাবা চলে গেছে ওখান থেকে। এবার মা তখন এক্সপ্লেন করতে পারেনি যে তারপরে কি ঘটেছে। মা পরে মানে মা আমাদেরকে রাত্রিবেলায় এতটা পর্যন্ত ঘটনা বলেছে। পরের দিন সকালে মা বলছে যে তোর বাবা যখন চলে গেল হুম। তখন আমার মনে হলো যে ওই অবয়বটা যেন একটা ছোট্ট একটা নীল রঙের বিন্দু হয়ে বাবার ঠিক ছবিতে, যে আমাদের ঘরে যেখানে বাবার ছবি রাখা ছিল, ঠিক ওই ছবিটার মধ্যে গিয়ে মিলিয়ে গেল। এতটা অব্দি এক্সপ্লেন করতে পেরেছে মা পরের দিন ভোরবেলা। আচ্ছা। হ্যাঁ। তো তারপর সেদিনকে তো ওই ঘটনা ঘটার পরে মা নিচে চলে গেছিল। তো তারপর থেকে যেরকম ভাবে শান্ত হোক, মানে যেরকম ভাবে পারা যায় আর কি, আমরা শান্ত টান্ত করে শুইয়ে দিয়েছিলাম, ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। হুম। তো এবার আমরা ভেবেছিলাম যে ঠিক আছে সেদিনকার তো একটা ঘটনাই ঘটেছে, তো তারপর মানে এরকম কিছু হবে না, হয়তো স্বপ্ন দেখেছে, যেভাবে কোনো কারণে ভয় পেয়েছে, হুম। যে কোনো কারণেই হোক ভয় পেয়েছে, সেটা যে কোনো কারণেই হতে পারে। কারণ হয়তো এরকম হতে পারে যে ঘুমের ওষুধের ডোজ, হ্যাঁ তার কিছুদিন আগেই মা ডাক্তার দেখিয়েছিল, যার জন্য ঘুমের ওষুধের ডোজ কিছুটা চেঞ্জ করেছিল ডাক্তার। আচ্ছা। তো আমরা ভেবেছিলাম যে ঘুমের ওষুধের ডোজের জন্য কোনো প্রবলেম হতে পারে, কারণ এরকমটা আগে কোনোদিনও ঘটেনি। হুট করে যে মানুষটা অগাস্ট মাসে মারা গেছে সে হুট করে এতদিন পর ফিরে এলো, মানে এই ব্যাপারটা ঠিক আমার প্রসেসিং হচ্ছিল না। যদি তার দেখা দেওয়ার হতো সেটা আগেই দেখা দিতে পারতো, হ্যাঁ। এতদিন পর কেন। তো তারপর যে ঘটনা, তারপরে দুদিন আমরা রাত্রিবেলা ঘুমোতে পারিনি, মানে তখন তো আমি মা দিদি একসাথেই শুতাম,
হুম। তারপর থেকে মাই ভয় পাওয়ার পর থেকে। তো তখন আমরা না ঘুমোতে পারতাম না রাত্রিবেলায়, মানে এই ঘরটাকে শুলে না ঘুম হতো না। আচ্ছা। মানে আমারও কোনো কারণে ভয় লাগা শুরু হয়ে গেছিল এই সময়। মানে আর ঠিক ভোরবেলা 4:30 পৌনে 5টা বাজতো আর ঘুম ভেঙে যেত। আমার মায়ের দুজনেরই। দিদির কিছু হতো না। আমার মায়ের দুজনেরই ঘুম ভেঙে যেত। ঠিক 4:30 পৌনে 5টা বাজতো, ঘুম ভেঙে যেত। আর ঘুমই আসতো না। ওই ছবির দিকে তাকিয়ে শুয়ে থাকতাম, বাবার ছবির দিকে তাকিয়ে। ঘুম আসতো না কোনোভাবে। তো মা তো মানে ঘরে থাকতেই পারতো না ওরকম টাইমে। মানে মা ঘুম থেকে উঠে পড়তো, মা বলতো তুই তোর কাকিমাকে ডাক, আমি থাকতে পারছি না, আমি বারান্দায় গিয়ে বসবো, ঘরে থাকবো না। এরকম 2 দিন হয়েছে পরপর। 3 দিনের দিন আমরা তখন যখন মারাত্মক ভয় পায়, মানে প্রচন্ড, মানে রাত্রিবেলা ঘুমানোটাই আতঙ্ক হয়ে গেছিল যে ঘরে থাকবো না, এই ঘরে থাকা যাবে না, ঘুমানো যাবে না, এরকম ব্যাপার হয়ে গেছিল। আচ্ছা। হ্যাঁ। তো তারপরে হুট করে আমাদের বাড়িতে যে পিসি কাজ করে, হুম। সে আমাদেরকে একদিন বলে যে নিচের ঘরে অনেক বড় করে বাবার একটা ছবি টাঙানো, দাদুর একটা ছবি টাঙানো। মারা যাওয়ার পর শ্রাদ্ধতে যে ছবিগুলো লাগায় না, ওইগুলো বাড়ির ছবিগুলোকে কোনো রকম ভাবে ফেলে দেওয়া বা নদীতে ভাসিয়ে দেওয়া হয়নি আমাদের বাড়ি থেকে। আচ্ছা। কেউ মানামানি করতো না বা এই সমস্ত বিষয় নিয়ে কেউ অতটা মাথা ঘামায়নি। তো ওই ছবিগুলো আমাদের নিচের ঘরে ছিল, মানে এখনো আছে। ওই শ্রাদ্ধ শান্তি হওয়ার পর, বাৎসরিক কাজ হওয়ার পর ওগুলোকে ফেলা হবে, এটা ডিসিশন নেওয়া হয়েছে আর কি। তো ওই ছবিগুলো এখনো নিচের ঘরে আছে। তো আমাদের যে কাজের পিসি, সে তার কিছুদিন পর নিচের ঘরে কাজ করতে গিয়ে হঠাৎ করে প্রচন্ড ভয় পায়। মানে কাঁদতে কাঁদতে ওপরে চলে এসছে, এরকম টাইপের ব্যাপার। তো আমরা প্রথমে মানে পাত্তা দিইনি ব্যাপারটাকে, হুট করে কাঁদছে কেন। হুম। বুঝতেই পারছিস যে বাড়িতে কাজের লোকেরা কিরকম করে। হ্যাঁ। মানে হুটপাট যদি, মানে হতেই পারে ও হয়তো কিছু হয়নি, বা মানে নিজের মন গড়া একটা কথা বলে দিল, তারপর বাড়ির সবাই এমন আতঙ্কে চলে গেল, তার থেকে বেটার যে না শোনা যে কি বলছে। হ্যাঁ। পাত্তা দিইনি ব্যাপারটাকে। আবার যে বাদ দাও, তুমি কি সমস্ত ভুলভাল শুনেছো এই সমস্ত নিয়ে এখন এই করতে এসছো, জানো একে ভয় পেয়ে আছে, তার মধ্যে এই সমস্ত কথাবার্তা বলে তো কোনো মানে হয় না আরো ভয় দেখানোর একটা মানুষকে। হুম। আমি এই কথা বলেছি। তা বলছে যে মানে পিসির কথা যেটা দেখেছে সেটা হচ্ছে যে নিচে ঝাড় দিতে গেছিল, তখন হুট করে মনে হয়েছে যে বাবা যেন চিৎকার করে উঠেছে, এই তুই কান্নাকাটি করছিস কেন রে, এরকম ভাবে চিৎকার করেছে। তুই কান্নাকাটি করছিস কিসের জন্য। বাবার সাথে এমনি পিসির লাগতো, মানে ছোট থেকে চিনতো, বুঝলি তো। আচ্ছা। বাড়িতে কাজ করতো অনেকদিন থেকে। ওনার শাশুড়ি আমাদের বাড়িতে কাজ করতো, তো মানে কয়েকদিন কম বয়স থেকে চিনতো। ওরা দুজনের মধ্যে মানে মানে ঝগড়া টগড়া হতো মাঝে মাঝে। মানে বাবা বলতে আমি তোকে মাইনে দেবো না, ও বলতে ঠিক আছে মাইনে দিবি না তো দাদা ভাই, আমি 30 টাকা বাড়িয়ে দেবো মাইনে, এরকম টাইপের আর কি ছোটখাটো চলতো। আচ্ছা। তো বাবা মারা যাওয়ার পর তখন মানে পিসি কান্নাকাটি করতো, ইয়ে করতো, বাড়িতে ঠিক করে ঘুমাতে পারতো না, এরকম মানে কষ্ট পেতো আর কি। সে একদম চোখের সামনে জয়দান্ত মাসে ভাবে চলে গেল। তো এরকম দেখেছে তলার ঘরে। তখন কাকিমার মাথায় স্ট্রাইক করেছে, না সবাই একসাথে ভয় পাচ্ছে, এটা তো নর্মাল নয়, মানে সবার সাথেই কিছু না কিছু ঘটছে। সবাই কি মিথ্যে কথা বলবো, না মিথ্যে কথা বলেছে, সবাই তো মিথ্যে কথা বলবে না। হুম। ও তার আগে একটা ঘটনা ঘটেছে, আমি একদিন পড়াতে গেছিলাম। হুম। এবার তখন চুল খুলে পড়াতে গেছিলাম, আর সবাই বলে যে জানিসই, এটা শুনেছিস হয়তো, যে বলে বড় চুল থাকলে চুলের আগা খুলে রাখতে নেই। তুই কি রাত্রিবেলা পড়াতে গেছিলি? রাত্রিবেলা পড়তে গেছিলাম। হ্যাঁ, রাত্রিবেলার দিকটা নেই, খুলে রাখতে নেই। হ্যাঁ। তো আমি এসব মানি না, কোনোদিনই মানতাম না। হুম। কিন্তু একদিন খুব ভয় পেয়েছিলাম, মানে ওই রাস্তাটা দিয়ে আসার সময় অন্ধকার রাস্তা ছিল, খুব ভয় পেয়েছিলাম। হুম। মানে এরকম না যে মানে চুলে কিছু টান পড়েছিল বা কিছু, কিন্তু আমার মনে হয়েছিল যে চুল খোলা রেখেছি বলে হয়তো এরকম হচ্ছে। মানে কিছু ফিলিং হচ্ছিল, অনুভূতি হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ রয়েছে আসে, হ্যাঁ ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ওটা হয়েছিল। আসলে কি বলতো, মানে রাতের দিকে, মানে এটা দেখবি তুই তোর মায়েদের কাছ থেকে শুনতে পারবি বা কাকিমণির কাছ থেকে শুনতে পারবি, রাত্রিবেলা মানে চুল খুলে ছাদে বা বাইরে, মানে মেন কথা বাইরে বেরোতে নেই। কারণ যারা মানে যে আত্মারা রয়েছে বা জিন যাই বলিস না কেন,
ওরা নাকি ওই চুল দেখলে খুব আকর্ষিত হয়, ঠিক আছে, ওরা ছুটে আসে। তারপরে দেখবি আবার আবার এটাও বলে, দেখবি রাত্রিবেলা ঘুমানোর আগে চুলটাকে বেঁধে ঘুমাতে হয়। বেঁধে ঘুমাতে, হ্যাঁ। তো এইগুলোর কারণ এটাই যে যাতে ওরা ছুতে না পারে, বা মানে কি বলতো, নজর লেগে যায়, বুঝলি তো, এক কথায়। হুম। তো এই জিনিসটা, এবার এই জিনিসটা তো সবাই বলে। এবার সবাই এই কারণেই বলে কিনা সেটা তো ঠিক জানা নেই, কারণ সবার পয়েন্ট অফ ভিউ আলাদা আলাদা। হুম। তো মেন যে এই কারণ, সেটা বেশিরভাগ মানুষের মুখ থেকেই শোনা যায়। আচ্ছা। অনেক ক্ষেত্রে এরকম ঘটনাও দেখা গেছে যে রাত্রিবেলা অনেক রাতে বাইরে বেরিয়েছে, চুল খোলা একটা মেয়ের, হ্যাঁ, তো সেই মেয়েকে আবার ভূতে ভর করে নিয়েছে আচ্ছা। এই চুলটা খোলার কারণে। আর পরে যখন ঝাড়ফুঁক করিয়ে আত্মাটাকে বের করানো হয়েছে, তখন জানা গেছে যে মেয়েটা রাত্রিবেলা চুল খুলে বাইরে বেরিয়েছিল, আপনি ওই চুলটা দেখে আকর্ষিত হয়েছে। হুম। তো এই কারণেই হয়তো বলে যে বেঁধে বেরোতে, না মানে খুলে যেন না বেরোয়। আচ্ছা। তো তারপর বল। হ্যাঁ, তো তারপর কাকিমার একটু সন্দেহ ছিল, মানে কাকিমার খটকা লেগেছিল যে হুট করে এরকম, মানে সবাই ভয় পাচ্ছে, হুম। তাহলে কোনো একটা ব্যাপার আছে। হুম। তো তারপর আমরা এখানে, মানে আমাদের এখানে খুব নাম করা, খুব জাগ্রত মাজার আছে। মাজার জানিস তো, মুসলিমদের মাজার। মাজার বলতে গেলে ওটাকে তো মসজিদ বলে। না, মসজিদ একটা আলাদা হয়, মাজার একটা আলাদা হয়। মসজিদেও ঝাড়ফুঁক করে, মানে মসজিদেও তোকে ভালো করে ঝেড়ে দেবে, কিন্তু মসজিদে নামাজ পড়া হয়। মাজারে নামাজ, যতদূর মনে হয় নামাজ পড়ে না, মানে আজান দেয় না। মানে আমি যেটুকু পার্থক্য জানি এটা। মাজার জিনিসটা কি একটুখানি বলতে পারবি? মাজার জিনিসটা আমি যতদূর শুনেছি, ওখানে মানে মুসলিমদের, মানে ইসলাম ধর্মের আর কি, খুব খুব মানে যারা ধর্মগুরু রয়েছে বা পবিত্র কোনো মানুষ রয়েছে আর কি, মানে আমাদেরও যেরকম থাকে না যে খুব বড় সড়ো মাপের ধর মানুষ, তারা মানে হ্যাঁ, হুজুর হুজুর ইমাম সাহেবেরা থাকে। সরি, হ্যাঁ, ওরকম। তো তাদের কারুর একটা কবর থাকে ওরকম কোনো স্থানে, তারা স্বপ্নাদেশ দেয় যে এখানে আমার কবর রয়েছে, এখানে তোরা মাজার খোল। আচ্ছা। আমি যতদূর জানি এটুকু, ঠিক আছে, এটা আমি শিওর নই যে এরকমই ব্যাপারটা কি, হুম। কিন্তু আমি যতদূর শুনেছি ওখানে আজান। কিন্তু আমাদের এখানে যে মাজার রয়েছে আমাদের কল্যাণনগরে প্রচন্ড জাগ্রত, মানে তার পাশে স্কুল রয়েছে, বাচ্চাদের স্কুল রয়েছে, আহ শিশু কল্যাণ নিকেতন নাম স্কুলটার। ওই স্কুলের জমিতেই মাজারটা তৈরি করা হয়েছে পরবর্তীকালে, এবং ওখানে না একটা, মানে একটা স্তম্ভ ছিল, মানে যে স্তম্ভটা মেন ওখানে বলা হয়, ওই স্তম্ভটা না একটু বাঁকা টাইপের, মানে ওটা এখনো না এরকম আধশোয়া অবস্থায় রয়েছে, স্তম্ভটা সোজা নয়। আচ্ছা। হ্যাঁ, এবার ওটা নিয়ে একটা ইয়ে রয়েছে, ওই স্তম্ভটাকে না একবার ওখান থেকে তোলার চেষ্টা করা হয়েছিল। হুম। মানে যেহেতু ওদের জমি, হয়তো ওরাই হয়তো চেষ্টা করেছিল ওই জমি, মানে ওখানে স্তম্ভটাকে তোলার। তো তার পরের দিন ওই স্তম্ভটাকে আবার ওই সেম অবস্থাতেই ফিরে পাওয়া গেছিল। আর যে সমস্ত শ্রমিকরা ওই কাজটা করেছিল তারা তারা মারা যায় পরে। মানে প্রচন্ড জাগ্রত ওই মাজারটা। সিরিয়াসলি? হ্যাঁ, আমাদের এখানে ওই নিয়ে প্রচন্ড ঝামেলা হয়েছিল ওই মাজার নিয়ে, যেরকম স্তম্ভ মানে তোলা যাচ্ছে না কেন, এরকম টাইপের একটা ঘটনা ঘটেছিল। প্রচন্ড জাগ্রত। আচ্ছা। তো আমরা ওখানে গেছি, তারপর মানে তারপর আমরা পরপর 3 দিন যাই হুম। মাজারে। আর ওখানকার দাদু আমাদের চেনা জানা, আমার বোন যেত ছোটবেলায়, মানে ওর না কি হতো বলতো, ছোটবেলায় না খুব শরীর খারাপ লেগে থাকতো, আচ্ছা। মানে একটুতেই জ্বর, একটুতেই সর্দি কাশি, পেট খারাপ, এই ধরনের সমস্যা লেগে থাকতো। ওই জন্য ওই ঝাড়াতে যেত, তাই তো? ঝাড়াতে, হ্যাঁ। হুম। তো আমরা ওখানে গেলাম, তারপর 3 দিন পর পর গেছিলাম। তারপর ওই দাদু মাকে একটা মাদুলি করে দেয়, আচ্ছা। মাদুলি করে দিয়েছিল। তো তারপর থেকে এই ধরনের সমস্যা আর হয়নি। আচ্ছা। মানে সত্যি কথা বলতে দেখ, আমি না মানে এতটা বিশ্বাস হয়তো কিছুতেই করতাম না, মানে যে নেগেটিভ এনার্জি তো এতটা বিশ্বাস, বা পজিটিভ এনার্জিতে এতটা বিশ্বাস, এই বিশ্বাসটা আমি করতাম না আগে। কিন্তু নালে তুই বল, একটা মানুষ 3 দিন ধরে যখন ভয় পাচ্ছে, হুম। তারপরে হঠাৎ করে এমন কি মিরাকেল হলো যে একদিন চলে যাওয়ার পর, মাজারে যাওয়ার পর, সেখানে ঠাকুরের কাছে প্রার্থনা করার পর, সেখানকার যে তেল জল দেওয়ার পর, তারপর মানুষটা সারপ্রাইজিংলি আর ভয় পাচ্ছে না।
তার মানে নিশ্চয়ই সেখানে নেগেটিভ এনার্জির থেকে পজিটিভ এনার্জিটা অনেক বেশি স্ট্রং। অবশ্যই। হ্যাঁ, তারপর থেকে কিন্তু মানে মা কোনোদিনও ভয়ও পায়নি বা এই ধরনের কোনো রকম ঘটনাও ঘটেনি। আর মানে এটা কাকিমা কি বললো? মানে এটা পুরো সারপ্রাইজ ছিল যে মানে মাজারে যাওয়ার পর ওরকম ভাবে ওরকম ভাবে জল তেল গায়ে লাগানোর পর, গায়ে ছেটানোর পর, বা প্রার্থনা করার পর, যাই হোক না কেন, মানে এরকম ভাবে হঠাৎ করে রেজাল্ট সারপ্রাইজিংলি, এটা আনবিলিভেবল ছিল। আমার কাছে অন্তত আনবিলিভেবল ছিল। যারা বিশ্বাস করবে তাদের কাছে হয়তো মানে বিশ্বাস করে তাদের কাছে হয়তো এটা কমন ব্যাপার, কিন্তু এই রেজাল্টটা আমি সত্যি কথা বলতে আশা করিনি। আচ্ছা। তারপর থেকে মা আর ভয় পাইনি। আর আমাদের ওখান থেকে জল তেল এগুলো দেওয়া হয়েছিল, তো ওগুলো মানে মা নিজেই এখন করে এগুলো, ঘরের মধ্যে জল ছেটানো, সবাইকে প্রসাদ দেওয়া। মানে এবার মানে তারপর থেকে সবকিছু নর্মাল, তাই তো? তারপর থেকে এখন সবকিছু normal। আচ্ছা, তো থ্যাংক ইউ আমাদের ফ্যামিলির জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটির জন্য ঘটনা শোনানোর জন্য। দারুণ একটা ঘটনা ছিল, আমার বেশ ভালো লাগলো। আর এই কল রেকর্ডিংটা আমি ইউটিউবে আপলোড করবো। ওকে, হ্যাঁ হ্যাঁ, একদম। থ্যাংক ইউ। আর আরো যদি ঘটনা থাকে তো কথা হবে আমাদের মধ্যে, আরো এপিসোড আসতে থাকবে। হুম। ওকে, তাহলে আজকের মতো টাটা। হ্যাঁ, টাটা। ওকে। খুবই অসাধারণ এবং একটি অবাক করিয়ে দেওয়ার মতো ঘটনা আমরা শুনে নিলাম। ঘটনা বিষয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা লাইক করতে ভুলবেন না আজকের এপিসোডটিকে, এবং সিঞ্জিনিকে কমেন্টে অবশ্যই থ্যাংক ইউ জানাবেন আজকে আমাদের সঙ্গে ফোন কলে থাকার জন্য। বন্ধুদের সঙ্গে আজকের এপিসোডটিকে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলে যাচ্ছি আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন সুমিত্রা পদ্মানায়ক, কমেন্ট করেছেন শোভন অধিকারী, ইউনিভার্স অফ বৃষ্টি, কমেন্ট করেছেন মঞ্জু। আমাদের সঙ্গে রয়েছেন পল গেমিং, কমেন্ট করেছেন দীপান্বিতা দাশগুপ্ত, কমেন্ট করেছেন নন্দিনী দে। আমাদের সঙ্গে রয়েছেন স্বপ্না বজাল, কমেন্ট করেছেন গীতা গোস্বাম, কমেন্ট করেছেন বিশ্বজিৎ দাস, তানিয়া মল্লিক, বিকাশ ব্লগ, কমেন্ট করেছেন অমিত ভট্টাচার্য। আমাদের সঙ্গে রয়েছেন টেরাডক্স গেমিং, কমেন্ট করেছেন বি দাস FF, কমেন্ট করেছেন ওয়াইটি কিং। আমাদের সঙ্গে রয়েছেন MH বাবু, কমেন্ট করেছেন একে। আমাদের সঙ্গে রয়েছেন অনুভব মাহাতো। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।